সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব তারেক রহমানের হাত ধরে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব খেলা ঘুরে গেল, শত্রু থেকে বন্ধু, খুলছে আওয়ামী লীগের অফিসের তালা, তারেকের হাতেই হাসিনার ভবিষ্যৎ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব দাঙ্গা বাঁধিয়ে ক্ষমতায় এসে কতটুক ভালো নির্বাচন দিলেন ইউনূস। বিস্তারিত থাকছে। আরও জানিয়ে দেব ইন্ডিয়ায় ধর্মীয় মেরুকরণ বাড়ছে, ক্ষমতায় এসেই ভারতকে আক্রমণ বিএনপির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, আবারও কি ফিরবে হাওয়া ভবন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব অনিয়মের নির্বাচনে জিতে হামলা ধর্ষণ ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে, যা জানালো গোলাম পরোয়ার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশে বিএনপির সরকার আর প্রধান বিরোধী দল জামায়াত। তারেক রহমান খুব মসৃণভাবে সরকার চালাতে পারবেন বলে মনে করছে না বাংলাদেশের রাজনৈতিক মহল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও চাইলেই ইচ্ছেমতো সিদ্ধান্ত সরকার যে নিতে পারবে না, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল নিশ্চিত। তারেক রহমানের দায়িত্ব যেমন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, পাশাপাশি তার অন্যতম গুরুদায়িত্ব শেখ হাসিনাকে সসম্মানে প্রত্যাবর্তন। বলা হচ্ছে তারেককে লন্ডন থেকে দেশে এই শর্তেই ফিরতে দেওয়া হয়েছে। প্রশ্ন হল, হাসিনাকে কিভাবে দেশে ফেরাবেন তারেক রহমান? তারেক রহমান মিতভাষী, অল্প কথার মধ্যে দিয়ে বিরাট একটি বিষয়কে তিনি সুন্দরভাবে উপস্থাপন করে থাকেন। 2/3 আসনে জয়ী হয়ে সরকার গঠন করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলন করেন তারেক। শেখ হাসিনাকে ফেরানো, ভারতের সঙ্গে সম্পর্কসহ নানা প্রশ্নের তিনি জবাব দেন। সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ঘর ওয়াপসির বিষয়ে তিনি বা তার দল কি ভাবছে, এই নিয়ে প্রশ্ন করা হলে বিএনপি চেয়ারপারসন বলেন, এটা আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করে। প্রশ্ন করা হয়, বাংলাদেশের মানুষের মধ্যে বহু আওয়ামী সমর্থক রয়েছেন, সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে সমস্যা সমাধান বা মিটমাটের কি পরিকল্পনা তিনি নিয়েছেন? জবাবে তারেক রহমানে বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে এই সব কিছুর সমাধান হবে। হাসিনা দিল্লিতে রয়েছে 1 বছরের বেশি। বিদায়ী তদারকি সরকারের তরফে হাসিনার প্রত্যর্পণ নিয়ে একাধিকবার প্রস্তাব নোট ভার্বাল পাঠানো হয়। সাউথ ব্লক কৌশলী পদক্ষেপ নেয়। সব নোট ভার্বালের জবাব ছিল, ইট ইজ বিং এক্সামিন্ড। ভারতের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এই একই প্রশ্ন করা হয়েছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে। তার দাবি, ভারতের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা লোকেরা আসলে পাগলের প্রলাপ বকছেন। তার কথায়, আমরা ভারতের সঙ্গে লড়াই করতে পারব না, আমাদের কথা বলতে হবে। যারা ভারতের সঙ্গে লড়াইয়ের কথা বলছেন তারা পাগলের মতো কথা বলছেন। আর হাসিনা প্রসঙ্গে তার অভিমত, আমরা মনে করি না হাসিনা সত্যি গুরুতরভাবে মানবিক অধিকার লঙ্ঘন করেছেন। তাকে শাস্তি দেওয়ার দাবি তুলেছে জনতা। আমাদের মতে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত ভারতের, কিন্তু হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করার বিষয়টি বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর সম্পর্ক গড়ার ক্ষেত্রে কোনো বাধা হবে না। আমরা আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই। বিএনপি সরকার এখন একটি সূক্ষ্ম ভারসাম্যমূলক পদক্ষেপের মুখোমুখি। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর যে ধরনের নির্বিচার রাজনৈতিক নির্যাতন অতি সাধারণ হয়ে উঠেছিল, সেই ধরনের আচরণ না করে আওয়ামী লীগের প্রতি জনগণের ক্রমবর্ধমান ক্ষোভের সমাধান করতে হবে। প্রধানমন্ত্রী তারেকের চ্যালেঞ্জ হবে আওয়ামী লীগের নেতাদের উপর থেকে ভুয়ো মামলা প্রত্যাহার করা, সেই সঙ্গে এটা নিশ্চিত করা যে হিংসার প্রকৃত অপরাধীরা যেন রেহাই না পায়। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে দলনেত্রী হাসিনা ভোট বয়কটের ডাক দেওয়ার পরেও আওয়ামী লীগ থেকে ভোট স্থানান্তর হয়েছে। প্রাক্তন শাসক দলের যেসব সমর্থক ভোট দিয়েছেন তাদের সমর্থন ছিল মূলত বিএনপিকেই। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা সম্পর্কিত একটি ষড়যন্ত্রের তত্ত্ব সম্ভবত বিএনপির পক্ষে মানুষের রায় পেতে সাহায্য করেছে, যদিও অনেকে 2024-এর বিক্ষোভকে জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখছেন। ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থা থেকে অন্য কোনো দলকে একইভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে, এই আশঙ্কায় ভোটাররা স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য বিএনপিকে প্রশ্নাতীত ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে রাজনৈতিক অভিজ্ঞতা তারেকের তেমন নেই, তবে রক্তে মিশে রয়েছে রাজনীতি। বাবা মা দুইজনেই রাজনীতি করতেন। সেই সূত্রে দম্পতির পুত্রের রক্তের মধ্যে মিশে রয়েছে রাজনীতি। তাই সামান্য হলেও তারেক জিয়া বুঝতে পেরেছেন যে 24 জুলাইয়ের আন্দোলনের উদ্দেশ্য শুধুমাত্র হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য সংগঠিত হয়নি। জুলাই আন্দোলনের মূল লক্ষ্য বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আদর্শগত একটি পরিবর্তন আনা। তারেক রহমান বুঝতে পারছেন যে হাওয়া ঘুরতে শুরু করেছে। নির্বাচনের দিন থেকেই বিভিন্ন জেলা শহরে আওয়ামী লীগ অফিসের তালা খোলা শুরু হয়েছে। ইউনূস সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে।
দলের রাজনৈতিক কার্যক্রমের ওপর জারি করে নিষেধাজ্ঞা। প্রায় ১.৫ বছর বাদে আওয়ামী লীগের কর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকা তাদের দলীয় কার্যালয় তালা খুলতে শুরু করেছেন। লক্ষ্য করার মতো বিষয় হল, বিএনপির তরফে কিন্তু তাদের কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। নিউজ বর্তমান সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। আওয়ামী লীগের দফতরে তালা খোলা নিয়ে বিতর্কে জড়িয়ে গিয়েছে স্থানীয় বিএনপি নেতা আবু দাউদ। তিনি তার অবস্থান ব্যাখ্যা করতে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে আবু দাউদ বলেন, যে ঘরটিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বলে দাবি করা হচ্ছে, তিনি সেটি গুদামঘর হিসেবেই জানতেন। ১৩ তারিখ সকালে গ্রামের বাড়ি থেকে শহরে আসার সময় চাকলাহাট বাজারে ওই ঘরের সামনে লোকজনের জটলা দেখে সেখানে তিনি যান। স্থানীয়দের কাছে তিনি শোনেন, জামায়াতে ইসলামীর এক কর্মী ওই গুদামঘর খুলতে দিচ্ছে না। পরে তিনি ওই কর্মীর থেকে চাবি নিয়ে গুদামঘরটি খোলার ব্যবস্থা করেন। পরে চাবি বাজার বণিক সমিতির কাছে জমা রাখা হয়। স্থানীয় ওই বিএনপি নেতার কথা অনুযায়ী এ সময় আমি ঘরটি গুদামঘর বলেই জানতাম। সেখানে কোনো চেয়ার, টেবিল বা কোনো রাজনৈতিক দলের সাইনবোর্ড ছিল না। ঘটনার সময় আমি লোকজনকে সামলাতে গিয়ে আমার পাশে দাঁড়িয়ে কে কী বক্তব্য দিয়েছেন তা আমি বুঝে উঠতে পারিনি। পরে শুনেছি সেখানকার ভিডিও আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হয়েছে বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। খুলনাতেও আওয়ামী লীগের কার্যালয় খুলে গিয়েছে। গণ আন্দোলনের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল। রবিবার সেখানে যান আওয়ামী লীগের একদল নেতা। তারা সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে মুজিবুর ও হাসিনার ছবিতে মালা দেন। দেওয়া হয় জয় বাংলা স্লোগান। সেখানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের এক নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, এই কর্মসূচির জন্য আলাদা কোনো আয়োজন করা হয়নি। দলীয় দপ্তরটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়েছিল। তারা বিকেলে সেখানে গিয়ে তালা ভেঙে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এর জন্য শীর্ষ নেতৃত্বের তরফে কোনো নির্দেশ ছিল না। নিচুতলার কর্মীরাই উদ্যোগ নিয়ে এই পদক্ষেপ করেছে। তার কথায়, আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ রয়েছে, আমরা ঐক্যবদ্ধ রয়েছি। যে কোনো কর্মসূচির জন্য আমরা তৈরি, শুধু ডাক বা নেতৃত্বের অপেক্ষা। বহু জায়গায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে আওয়ামী লীগের বন্ধ থাকা দলীয় কার্যালয় খোলা হয়েছে। ১৮ মাস বন্ধ থাকার পর খোলা হল পটুয়াখালীর দশমিনা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সোমবার সকাল ৮টা নাগাদ যুবলীগ ও ছাত্রলীগের ১০ থেকে ১২ জন নেতাকর্মী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় তালা খুলে ভিতরে প্রবেশ করেন। খুলনা, দিনাজপুরের আওয়ামী লীগের বন্ধ থাকা বহু কার্যালয় খোলা হয়েছে। কোনো কোনো জায়গা থেকে আবার তালা খোলার পর আবারও তালা বন্ধ করে দেওয়ার অভিযোগও এসেছে, তবে সেটা সংখ্যায় খুব কম। মোটের ওপর একটা বিষয় পরিষ্কার যে বিদায়ী সরকার যে পথে হেঁটেছিল, তারেকের বিএনপি সরকার সেই পথে হাঁটবে না। এদিকে সম্প্রতি শেষ হল ত্রয়োদশ সংসদ নির্বাচন। এতে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। তবে এ নির্বাচন নিয়ে ফল প্রকাশের পর দেশের অন্যতম দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর বক্তব্যের সুর পাল্টেছে। দুই দল প্রথমে ভোটকে সুষ্ঠু বললেও পরে এ নিয়ে বিস্তর অভিযোগ তুলেছে। এখন একের পর এক বেরিয়ে আসছে অনিয়মের খবর। বিরোধী দল ও ইউনুসগঙেরা বাংলাদেশের শেখ হাসিনার আমলে হওয়া ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন। তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৪ সালে ভোটার উপস্থিতি ছিল ৪০%, ২০১৮ সালে এটি ছিল ৮০%-এর বেশি, আর পরে ভোটের হার ছিল ৪২%। ওই সব ভোটেই মানুষজন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছে, আর বিএনপি এর মধ্যে দুই নির্বাচনে ভোট বর্জন করেছিল। আর এবার নির্বাচনে জাল ভোট, অনিয়ম, ভোটের সংখ্যা গরমিল, ভোট কেনাবেচার খবর ছিল চোখের পড়ার মতো। নওগাঁ 1 আসন, কেন্দ্র নং ৪৫, মোট ভোটার ২৫৭৮, ভোট পড়েছে ৩২৮৪। হ্যাঁ, ঠিকই পড়ছেন, ভোটারের চেলো ৭০৬টি বেশি ভোট। এটা কোনো ভুল হিসাব নয়, এটা সরাসরি প্রমাণ যে এ নির্বাচন একটি সাজানো প্রহসন। যেখানে মানুষ ভোট দিতে যায়নি, সেখানে কাগজে কলমে ভোট ঢেলে দেওয়া হয়েছে। ভোটারবিহীন কেন্দ্রেই এই তথাকথিত নির্বাচনের আসল চেহারা ধরা পড়েছে। নির্বাচনকে বৈধ দেখাতেই মুহম্মদ ইউনুস তার সেট করা নির্বাচনে কোথাও ব্যালট ভোটারের চেয়ে বেশি, আবার কোথাও ভোটের হার মোট ভোটার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ভোট দিতে যায়নি দেশের অধিকাংশ মানুষ। দেশের বিভিন্ন স্থানে ভোটার হার ছিল খুবই কম। বিশেষ করে গোপালগঞ্জে মানুষ ভোট বর্জন করেছে। ঢাকার বিভিন্ন ভোট কেন্দ্রে অলস সময় পার করেছেন কর্মকর্তারা। দেশের একটি কেন্দ্রে বিজিবি সদস্যদের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুস দাবি করেছেন যে এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল। তবে বিবিসি জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা, পোলিং এজেন্টদের ওপর হামলা করে জখম করা, নারীদের হেনস্থা করার চেষ্টা হয়েছে এবং বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, যখন একটি দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনের বাইরে থাকে তখন সেই ভোটের নৈতিক বৈধতা তলানিতে গিয়ে ঠেকে। বিজিবি সদস্যদের ক্রিকেট খেলা বা ফাঁকা কেন্দ্রে কর্মকর্তাদের ঝিমুনি প্রমাণ করে যে সাধারণ মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে কোনো আগ্রহ ছিল না। প্রধান উপদেষ্টার শান্তিপূর্ণ তকমাটি মূলত ভোটারহীনতার একটি নামান্তর মাত্র। গণভোটের নামে প্রতারণা। দেশের প্রায় 12,77,00,000 ভোটারের মধ্যে 7,76,00,000-এর বেশি মানুষ এবারের গণভোটে অংশ নিয়েছেন। এর মধ্যে সংস্কার প্রস্তাবের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছেন 4,82,660,000 জন, মোট ভোটারের 37.75% এবং বিপক্ষে না ভোট দিয়েছেন 2,20,71,726 জন, 17.28%। প্রায় 39% ভোটার ভোট দেওয়া থেকে বিরত ছিলেন এবং 74 লাখের বেশি ভোট বাতিল হয়েছে। এদিকে ঢাকায় রাজনৈতিক পালাবদল। 12 ফেব্রুয়ারির নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তারেক রহমান। তবে সেই শপথের আগেই কূটনৈতিক মহলে চাঞ্চল্য। ভারত বাংলাদেশ গঙ্গা জল চুক্তি, সীমান্ত পরিস্থিতি এবং সাম্প্রদায়িক ইস্যুতে সরব হলেন তার উপদেষ্টা হুমায়ুন কবির। গঙ্গা জল চুক্তি জাতীয় স্বার্থই চূড়ান্ত। চলতি বছরের ডিসেম্বরেই 1996 সালের ভারত বাংলাদেশ গঙ্গাজল বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন সরকার ক্ষমতায় আসার মুখে চুক্তি নবীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে। তার স্পষ্ট বার্তা, বাংলাদেশ নিজেদের জাতীয় স্বার্থ মাথায় রেখেই সিদ্ধান্ত নেবে। কূটনৈতিক মহলের মতে চুক্তি রিনিউয়াল নিয়ে এবার ঢাকার অবস্থান আগের তুলনায় বেশি করা হতে পারে। এতদিন নদী জল চুক্তি নিয়ে আলোচনায় ভারতের সংশ্লিষ্ট রাজ্যগুলির স্বার্থের প্রসঙ্গই বেশি উঠে এসেছে, এমন অভিযোগও তুলেছেন কবির। তার বক্তব্য, দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের স্বার্থই অগ্রাধিকার পাবে। ভারত নিয়ে উদ্বেগ প্রকাশ। সাম্প্রতিক অতীতে বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিলেও হুমায়ুনের মন্তব্যের কেন্দ্রবিন্দু ছিল সেই ভারতই। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভারতের সাম্প্রদায়িক মেরুকরণ বাড়ছে, আর এটাই বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগের পরিস্থিতি তৈরি করেছে। তার বক্তব্য, বাংলাদেশে কট্টরপন্থী বক্তব্যের রাজনীতি নির্বাচনে কোনো প্রভাবই ফেলতে পারেনি। ইঙ্গিত স্পষ্ট, জামাত-এ-ইসলামী ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু ভারতে ধর্মীয় মেরুকরণের রাজনীতি ভোটে সাফল্য পাচ্ছে। এমন মন্তব্য করে তিনি পরোক্ষে ভারতের রাজনৈতিক পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন। সীমান্ত ইস্যু ও বিএসএফ। সীমান্তে গুলি ও অনুপ্রবেশের ঘটনায় দুই দেশের সম্পর্ক মাঝে মাঝেই তিক্ত হয়েছে। বাংলাদেশ প্রায়শই অভিযোগ তুলে যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের গুলিতে তাদের নাগরিকদের মৃত্যু হচ্ছে। যদিও ভারতের তরফে দাবি, অবৈধ অনুপ্রবেশ রুখতেই কড়া নজরদারি চলছে। কবিরের বক্তব্য, এই ধরনের ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। শেখ হাসিনা পরবর্তী রাজনীতি। গত বছরের অগাস্টে ক্ষমতা ছাড়েন শেখ হাসিনা। আওয়ামী লীগ এখন কার্যত ক্ষমতার বাইরে। কবিরের দাবি, ভারতকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা মেনে নিতে হবে, অর্থাৎ ঢাকার নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক নতুন করে সংজ্ঞায়িত করার ইঙ্গিতই স্পষ্ট। কূটনৈতিক সমীকরণ কোন পথে? বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গঙ্গাজল চুক্তি, সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতা সব ক্ষেত্রেই পারস্পরিক সহযোগিতা জরুরি। তবে নতুন সরকারের অবস্থান কতটা করা হবে তা এখনই বলা কঠিন। তারেক রহমানের শপথের আগেই এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। আগামী দিনেই স্পষ্ট হবে ঢাকা দিল্লি সমীকরণ কোন পথে মোড় নেয়। এদিকে মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বিকেল 4টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হল আজ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠানটি হচ্ছে সংসদ ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে। জানা গেছে, আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রসঙ্গত, গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট 212টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি দেশের ইতিহাসে দলটির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যাবর্তন। অন্যদিকে 68টি আসন নিয়ে সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে-ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান।
এদিকে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, একটি দল অনিয়মের নির্বাচনে জিতে দেশজুড়ে হামলা ধর্ষণ শুরু করেছে। তিনি বলেছেন, এসব কর্মকাণ্ড আমাদের আবার ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে। আজ সোমবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সারা দেশে জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জামায়াতসহ 11 দলীয় জোট। সমাবেশে সভাপতির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল তা নির্বাচনে ম্যানিপুলেশন, অনিয়ম ও পরবর্তী সহিংসতা শেষ করে দিয়েছে। ফলাফল ঘোষণায় যে অনিয়ম হয়েছে, নির্বাচন কমিশনকে কোনো টালবাহানা ছাড়াই এর তদন্ত করতে হবে। অনিয়মে নির্বাচনে জিতে হামলা ধর্ষণ আমাদের আবার ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটে না ভোট ও ধানের শীষের ভোট সমান হয়েছে অনেক কেন্দ্রে। তারা বিএনপি না ভোটের ক্যাম্পেইন করেছে। নতুন সরকার গণভোটে পাশ হওয়া সবগুলো বিষয় বাস্তবায়ন করতে বাধ্য উল্লেখ করে তিনি বলেন, কিন্তু নির্বাচনের পর কিছু পেইড বুদ্ধিজীবী বলছেন সরকার সবকিছু মানতে বাধ্য নয়। পরোয়ার বলেন, ফ্যাসিবাদের মতো সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি জনরায় অমান্য করা হয় তাহলে তাদের ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে। গোলাম পরোয়ার জোর দিয়ে বলেন, শহীদ ওসমান হাদির বিচার শেষ করতে হবে। জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। নতুন রাষ্ট্র গঠনের সনদ মেনে নিতে হবে। এক চুল পরিবর্তন জনগণ মেনে নেবে না। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিল মামুনুল হক বলেন, বিতর্কিত নির্বাচনের পর এই প্রতিবাদ সমাবেশ। আমরা আশা করেছিলাম জনগণ ব্যালটের অধিকার ফিরে পাবে, কিন্তু জনগণের সঙ্গে নির্মম তামাশা করা হয়েছে। সারাদিন শান্তিপূর্ণ ভোটের পর টার্গেটকৃত প্রার্থীদের সংসদে যাওয়া ঠেকাতে ডিপ স্টেট ইঞ্জিনিয়ারিং করেছে। মামুনুল হক আরও বলেন, এই নির্বাচনের পর সারা দেশে পৈশাচিকতা হয়েছে। নারীদের ধর্ষণ, নিপীড়ন, বাড়িঘর জ্বালানোর মাধ্যমে ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা চলছে। কিন্তু জনগণ ফ্যাসিবাদ প্রতিরোধ করবে। যারা ফ্যাসিবাদের পথ তৈরি করবে তারাই সে পথে দিল্লিতে পালাবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সংসদে যাওয়ার আগেই আমাদের রাজপথে নামতে হবে, এটা ভাবি নাই। জনগণের ওপর, বিশেষ করে নারী সমাজের ওপর যে হামলা নিপীড়ন হচ্ছে তা জঘন্য অপরাধ। এসব বিষয় সংসদে ও সংসদের বাইরে 11 দল একসঙ্গে লড়াই করে যাবে বলেও জানান তিনি। কর্নেল অলি আহমেদের পুত্র ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক বলেন, এই অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রেখে আমরা ভুল করেছি। আওয়ামী ফ্যাসিবাদের মানুষদের নিয়েই এই নির্বাচন হয়েছিল। হাদির খুনিদের পালানোর পরেই আমাদের সাবধান হওয়া দরকার ছিল। 11 দল উদারতা দেখিয়ে ভুল করেছে। এরপরেও বাংলাদেশের 50% মানুষ ইনসাফের পক্ষে রায় দিয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে যেন তারা ফ্যাসিবাদ পুনর্বাসন করতে না পারে। বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান বলেন, তারেক রহমানের প্ল্যান ছিল ভোট ইঞ্জিনিয়ারিং। দেশে এসেই তার প্ল্যান বাস্তবায়ন করেছেন। তারপর শুরু হয়েছে সারা দেশে হামলা নিপীড়ন। জাকপার সহসভাপতি রাশেদ প্রধান বলেন, 2024 সালের ডামি ভোটের পর 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। পুলিশকে, প্রশাসনকে, কমিশনকে ম্যানেজ করে ভোট ম্যানিপুলেশন করা হয়েছে। ভোটের পরেই তারা হামলে পড়েছে বিরোধীদের ওপর। কিন্তু আমরা বলে দিতে চাই, মজলুমরা থামতে জানে না। বাংলাদেশ নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তারা শুধু ভোট চুরি করেনি, বরং ডাকাতি করেছে। পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গেছেন তাদের 11 দল রাজপথে জবাব বুঝে নেবে। নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, রাজপথে সংগ্রাম জারি রাখতে হবে আমার বোনদের নির্যাতনের বিরুদ্ধে। প্রতিটি হিসাব আমরা ইঞ্জিনিয়ার তারেক রহমানের কাছে বুঝে নেব। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। বাংলাদেশের মানুষ হতাশ হবেন না। আল্লাহ আমাদের সঙ্গে আছেন।